গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন তোমাদেরকে গুড মর্নিং বলতে পারলাম কারণ হচ্ছে এখন ঘড়িতে বাজে 11:51, আর কিছুক্ষণ বাকি গুড মর্নিংটা শেষ হতে। তো আসলে কি বলো তো, আজকে সারাদিনে মানে সকাল থেকে আর কি, সারাদিন তো এখনও পড়ে রয়েছে, মানে সকাল থেকে টাইমই পাচ্ছি না যে মোবাইলটা হাতে নিয়ে একটু অন করে তোমাদের সাথে কথা বলবো আর আমার দিনের শুরুটা করে আমার দিনের মানে স্মৃতিটাকে আবদ্ধ করব। তো মোটামুটি এইদিকে সমস্ত কাজকর্ম হয়ে রয়েছে। এ দেখো ঘর দুয়ার মোছা টোচা হয়ে গেছে, রান্নাঘরটা এখন বাকি রয়েছে, রান্না করে তারপরে গিয়ে রান্নাঘরটা মুছবো। এইদিকে ঘরটার মোছা রয়েছে, দেখো এখনও ওই গদিটা খাটের তলায় পাতা রয়েছে। গদি কেনার যে প্ল্যানটা তোমাদের বলেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ এইভাবেই এই কটা দিন কাটিয়ে দিই, তোষকটা দিয়ে এই বিছানাতে কাটিয়ে দিই, এরপরে আমরা এসিটাকেই ওই ঘরে চেঞ্জ করে নেব। কারণ বেকার বেকার গদি কিনতে গেলে, গদি দরদাম করলাম আমি, একটু ভালো গদি মানে এই 5-6 খাটের কিনতে গেলে মোটামুটি 7-8 হাজার টাকা পড়ে যাচ্ছে। তো বেকার বেকার এই ঘরে তো খুব বেশি শোয়া হয় না, মানে গরমকালটাই আর কি শোয়া হয়, আর মেন তো ওই ঘরের খাটটাই, ওই খাটটা তো ঠিকঠাক আছে, তো এই ঘরের খাটটা, তো সেই জন্য ভাবলাম যে কি দরকার আছে বেকার আবার 8 হাজার টাকা দিয়ে এই একটা গদি কিনে, ওর থেকে এই যে এসিটাকে ওই ঘরে ট্রান্সফার করে নিই, ওই ঘরে সমস্ত কিছুই ব্যবস্থা আমার করা রয়েছে, কিন্তু করব করব করে করে আর করা হচ্ছিল না। তো সেই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করলাম যে গদিটা এরকমভাবেই থাকুক, গদি আর কিনবো না, এসিটাকে এর মধ্যে মানে শীতের মধ্যে এই গরমটা এইভাবেই কটা দিন কাটিয়ে দিই, এসিটাকে ওই ঘরে লাগিয়ে নেব। ওই ঘরে তো আমার দরজাটা নেই, বরঞ্চ ওই টাকাটা দিয়ে দরজাটা লাগিয়ে নেব, লাগিয়ে এসিটাকে ওই ঘরে ট্রান্সফার করে নেবো, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই ঘরের যে ছাদটা আছে, এই ছাদের ওপরটা তো খালি, গরমটাও প্রচুর পড়ে, আর ওই ঘরের যে ছাদটা আছে তার উপরে শেড দেওয়া রয়েছে, তাহলে হয়তো এসিটা মানে একটুখানি স্বস্তি পাবে আর কি, মানে ধরো যেরকম খানিকক্ষণ চালিয়ে বন্ধ করে রাখা যায় সেরকম আর কি ব্যবস্থা হয়তো মানে হলেও হতে পারে। তো সেই জন্যই চিন্তা করলাম যে এসিটাকে ওই ঘরে নেব, আপাতত গদি কেনার প্ল্যান ক্যান্সেল। কিন্তু এখন আপাতত এটা এখানেই রয়েছে, নিচেই রয়েছে, কারণ এটার মধ্যে শোয়া যাচ্ছে না, এটা এখানেই থাক, কোথায় আর নেবো, ওই খাটের তলাতেই থাক, আর তোষক পেতে শোয়া আছে। যাই হোক, এই হচ্ছে মানে ওদিককার গল্প। আর এখন হচ্ছে রান্নাবান্না করব, রান্নাবান্না কিছুই হয়নি, কর্তামশাই বেরিয়েছে, আর আমারও আজকে একটু বেরোনো আছে, মানে এখনও বেরোনো আছে বলছি, আর তো যেতে পারবো কি না পারবো তাও কিছুই জানি না। আর এই দেখো এইদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে ডিমের ঝোল করব, তো ডিমটা সেদ্ধ বসিয়ে এইদিকে সবজি কেটেছি একটু, পাঁচমিশালি মিক্স সবজি করব। এই যে ডিমের আলু টালু কাটা, পেঁয়াজ টেয়াজ ওদিকে কাটা রয়েছে, সমস্ত কিছু করে গেছিলাম আর কি তোমার ঘর মুছতে, ঘর দুয়ার মুছে টুছে আসলাম, আর মাথাটাও ঘষে আসলাম। কি বলো তো, মাথাটা যদি এখন না ঘষি না, এরপরে আর বেলায় একদম ঘষতে পারবো না, জল এত পরিমাণে গরম হয়ে যায়, গায়ে দিতে জ্বালা পোড়া করে। আর হয়তো অল্প একটু জল ধরে রেখে দিই, সেই জলটা দিয়ে হয়তো মানে গায়ে ঢেলে নিই, এবার ওইটুকু জলে তো আর মাথা ঘষা যায় না, তো সেই জন্য মাথাটা ঘষে নিলাম। বাবা, তুইও একটুখানি উঠে মাথাটা ঘষে নে মা, তাহলে একটুখানি আরাম পাবি, না হলে এরপরে তো জল আরও গরম হয়ে যাবে, অলরেডি 12টা বাজতে যায়। তো এই হচ্ছে কথা। আর হ্যাঁ, দাঁড়াও, তো ভাবলাম কাজ করতে করতেই তোমাদের সাথে কথাগুলো বলি, তাহলে কাজগুলোও হয়ে যাবে আর কথাটাও বলা হয়ে যাবে। দুদিন ধরে আমাদের বাড়ির একটু মাহলটা একটুখানি অন্যরকম রয়েছে, তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আজ 5-6 দিন হলো উনি খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, মানে লিকুইড কিছু হয়তো দিলে খাচ্ছে, শক্ত কিছুই খাচ্ছে না, তো গা হাত পা একদমই আর কি ছেড়ে দিয়েছে, আর তারপরে মানে কি বলবো, টয়লেট করে ফেলছে, এইরকম আর কি একটা ব্যাপার হয়ে রয়েছে। তো যাই হোক, কালকে ডাক্তার বাড়িতে ডাকা হয়েছে আর কি, তো ডাক্তার এসে ডাক্তার দেখে গেছে, ডাক্তার দেখে তো হসপিটালে ভর্তি করতে বলেছিল, স্যালাইন ট্যালাইন দিতে হবে বলেছিল, তা এরা হসপিটালে ভর্তি করেনি, বলছে বাড়িতেই আর কি রেখে ট্রিটমেন্ট করবে, তো সেই জন্য বাড়িতেই স্যালাইন ট্যালাইন চলছে, যা যা ওষুধপত্র সমস্ত কিছু দিয়ে গেছে লোকে এসে, তো সেইগুলোই চলছে। তো সেই জন্য আর কি মন মেজাজ খারাপ, মানে কি বলতে হয় না, বাড়িতে দেখবে ছোট হোক বড় হোক যাই হোক, একজন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, সে তোমার কাছের হোক বা দূরের যাই হোক, খারাপ একটু হলেও লাগবে। আর তার থেকে বড় কথা, কারোর জন্য তোমার কোনো কাছের মানুষ অন্য কারোর জন্য কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সেটা দেখেও কিন্তু তুমি ভালো থাকতে পারবে না, সেক্ষেত্রেও কিন্তু তোমার মনটা খারাপ হয়ে যাবে। তো সেই রকমই আর কি, একটু খারাপ লাগছে, স্বাভাবিক ব্যাপার, খারাপ লাগাটাই স্বাভাবিক, বয়স হয়েছে যদিও, তবুও আর কি, মানুষ তো। আর আমার এটা ভেবেই না খারাপ লাগে, সে আমার শত্রু মিত্র
যে যাই হোক না কেন, মানে আমার এটা দেখে খুব মানে ভেবে খারাপ লাগে। আমি কথা না বলে থাকি একরকম, সেটা কোনো ব্যাপার না, হ্যাঁ, কিন্তু ওই কারো কিছু হলে তাকে আর কোনোদিনও দেখতে পাবো না, তাকে কোনোদিনও নিজের চোখের সামনে দেখতে পারবো না, ফিল করতে পারবো না, এই ব্যাপারটা না জানি আমাকে ভীষণভাবে আর কি মানে খুব কি বলবো টাচ করে, মানে আমি জিনিসটা জানি মেনে নিতে পারি না, আমার খুব কষ্ট হয় সেই জিনিসটা, সে যেই হোক না কেন, মানে আমার একজন চেনা পরিচিত আমার সার্কেলের যেই হোক না কেন। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। যেমন আমি দেখো মৃত্যু বলতে আমার মেয়ে যখন হয়েছিল সেই সময় আমার দিদা মারা গেছিল, ওইটা একটা আমি খুব মানে ব্যাপারটা হয়েছিল, মানে আমার কর্তামশাই জানে যে আমি দিদাকে কতটা ভালোবাসতাম। তো সেই সময় যখন দিদা মারা গেছে আমি কাঁদতেও পারতাম না, আমার সিজারে স্টিচ রয়েছে, আমি কাঁদলে আমার স্টিচ যদি ছিঁড়ে যায় তখন সেলাই করা হতো। তো আমার 9টা সেলাই, সিজারের 9টা সেলাই পড়েছে আমার, তো সেই সেলাই, সেই ছোট বাচ্চা, সবাই বলতো বাচ্চা কোলে নিয়ে কাঁদতে নেই, এই নেই, মানে তখন একটা অন্যরকমই ফিলিংস ছিল যে সেই মানুষটা চলে গেল। মানে আমার দিদা আমার মেয়েকে দেখে যেতে পারেনি, আমার 9 মাসের স্বাদের সময় আমার দিদা ছিল, আমার দিদা যেদিন হসপিটালে ভর্তি হয়েছে সেই দিন আমিও হসপিটালে ভর্তি হয়েছি, মানে আমার দিদা হঠাৎ করে বুধবার দিন ভোর রাত্রে 3:30 4টে নাগাদ হসপিটালে ভর্তি হয়, আর আমি আমার মেয়ের জন্য ভর্তি হই ওই 6টা 6:30 নাগাদ হসপিটালে ভর্তি হয়, মানে ওই একই দিনে। তো আমি যখন মেয়ে নিয়ে 7 দিন 8 দিনের দিন বাড়ি আসি তখন আমার দিদা মারা যায়। তো শুনেছে, দেখতে পারেনি, তো সেই একটা ব্যাপার। তারপরে আমার ছোট মাসি মারা যায়, তো সেইটাও একটা খুব খারাপ লাগা। ওই মাসি মানে সত্যি মানে আমি এখন আর বলতে পারছি না যে মাসি কেমন মানুষ ছিল, কারণ আমি তো তোমাদের কাছে দেখাতেও পারবো না, প্রমাণও করাতে পারবো না। তো সেই মানুষটা চলে গেল, সেই মানুষটাকে যে আর দেখতে পাবো না এটাও মানতে পারি না। আমার এক নন্দাই, আমার ননদ, তারা মারা যায়, তাদের মৃত্যুটা দেখেছি। বোঝোই ননদদের সাথে একটা ভাইয়ের বউ ননদের মধ্যে যতই খিটপিট থাকুক না কেন, তবুও যখন ওকে মানে শেষবারের মতো দেখছি না, মানে ঢুকানো হচ্ছে, তখন খালি একটাই ফিল হচ্ছিল যে ওকে তো আর দেখতে পাবো না, আর তো চোখের সামনে সেই মানুষটা আসবে না। তো এই জিনিসটাই জানি কারো কিছু হলে আমার ভেতরটা অন্যরকম লাগে খুব, মানে আমি জিনিসটাকে মানতে পারি না। তো সেটাই তো, দুদিন ধরে শ্বশুরের শরীরটা খারাপ, ভালো মন্দ যাই হোক না কেন, খারাপ তো ওটা লাগার বিষয় না। আর কর্তামশাই অনেকটাই ভেঙে পড়েছে যে না শরীরটা খারাপ, তো সেই জন্য যাই হোক এখন একটু ভালো আছে, মানে আমি আজকের কথা বলছি, কালকে তার আগের কদিন খুবই খারাপ আর কি একটা অবস্থা নিয়ে গেছে। তো এখন একটু ভালো হয়েছে, স্যালাইনটা দেওয়ার পরে একটুখানি চাঙ্গা হয়েছে আর কি। তো এই হচ্ছে মানে বাড়ির আপডেট, এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। তো দেখা যাক এখন কি করা যাবে, নিজেদের জীবন তো চালাতেই হবে, আমাকেও আমার মতো করে চলতে হবে, আমার মেয়েকেও তার মতো করে চলতে হবে, কর্তামশাইকেও কর্তামশাই মতো চলতে হবে, বাড়ির আর যারা সদস্য আছে তাদেরকেও তাদের মতো করে চলতে হবে, জীবনটাকে তো চালিয়ে নিয়ে যেতে হবে, তাই না? তো যাই হোক দেখা যাক, যেটা যা হবে সবই ভগবানের ইচ্ছা। তো এখন রান্নাবান্নাটা সারি, দেখো ডিমের ঝোল করবো, আর তোমাদের তো বললাম নিরামিষ তরকারি করবো। তো চলো চটপট সারি, এদিকে কাজ তো হয়ে গেছে। আর বিকেলে একটুখানি ভাবছিলাম মানে ওই আমার যে বোনের বাড়ি যাওয়ার কথা, বোনের যে ছেলে হয়েছে তাকে দেখতে যাব করে 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 আর যেতেই পারছি না। কিন্তু শুক্রবার থেকে আমার মেয়ের স্কুল খুলে যাবে, তো আর যেতে পারবো না, বেরোতেই পারবো না, তো সেই একটা সমস্যা। তো এখন এদিকের পরিস্থিতি একটু স্টেবল রয়েছে, তাই ভাবছি আজকে একটুখানি যাব, তাও জানি না কর্তামশাই বেরিয়েছে, আসবে তার শরীরের পরিস্থিতি বুঝে তারপরে। তো চলো কাজ বাজ সারতে লাগি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি জানি রোজ রোজ এই কথাটা আমি বলি সেটা বেকার বলা, কিন্তু তবুও আর কি। আর আমি তো তোমাদেরকে বলেছি, তোমরা কে কজন কি দেখছো না দেখছো, সত্যি বলতে এখন আর আমার কিচ্ছু আসে যায় না। আমি এটুকু জানি যে ভালো কিছু যদি হওয়ার থাকে তো অবশ্যই হবে, না হওয়ার থাকে শত চেষ্টা করেও কিছু করতে পারবো না। আর হোক না হোক আমি আরেকটা জিনিস সবসময় বলে থাকি যে এই যে আমি ভিডিওগুলো করছি না, আমি কার জন্য কী করছি, কতটুকু কী করছি জানি না, তবে আমার নিজের জন্য আমি অনেক কিছু করছি। একটা সময় হয়তো এই জিনিসটা, এই ভিডিওগুলোই হয়তো আমার বেঁচে থাকার শক্তি যোগাবে। তো সেই জন্য তো চলো দেখতে থাকো, আমি নিজের জন্য নিজের দিনগুলোকে সাজাচ্ছি, আর সেগুলো তোমাদের সাথে খানিকটা শেয়ার করছি। তো চলো এখনের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে পরে। তো আজকে হচ্ছে ফাদার্স ডে, তো সেই জন্য মেয়ে এখানে ওর বাবার জন্য কিছু গিফট রেডি করছে, আর যেটা ও করতে পারে সেটাই ও সবসময় করে। ও যেহেতু একটু ড্রয়িং করতে পারে, তো ওকে সবসময় শিখিয়েছি যে তুমি নিজে যেটা নিজের থেকে দিতে পারবে সেটাই আমাদের কাছে গিফট হবে, সেটাই সবথেকে বড় পাওয়া হবে আমাদের কাছে।
এখানে আর দুইজনে দু হাত দিয়ে ধরো না, নিজে তো ব্যালেন্স রাখতে পারে না। দুইজনে ধরে তোর বাবা শুধু তো ই করলাম। চলো পরে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। তো এই পেটিটা এতটাই ভারী যে আমি মানে এখান থেকে তুলতে পারছি না। মানে এই পেটিটা স্টেশন থেকে বাবা মা একদম রিক্সা করে একদম আমার বাড়ির সামনে পর্যন্ত নিয়ে এসছে। আর পেটিটা এসছে আমার মামা বাড়ি থেকে। কিন্তু পেটির মধ্যে কি কি আছে না আছে সেটা দেখতে হলে একটুখানি ওয়েট করতে হবে। তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো যে এর মধ্যে কি আছে। আগে এখানে রেখে একটু পাখার তলায় জিরিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই পার্সেলে করে কি এসছে, এতে এসছে গোবরডাঙ্গা থেকে আম আর লেবু। দেখো লেবুর সাইজ দেখো এক একটা, এত বড় বড় লেবু দেখেছো। এগুলো সব গন্ধরাজ, আর তোমাদের তো আমি গন্ধ শোকাতে পারছি না, তাহলে সকালে তোমাদেরকে দেখাতাম যে কতটা সুন্দর, মানে গন্ধে মোমো করছে। আর এই হচ্ছে এক একটা আম, এই এক একটা আম 1 কিলোর কাছাকাছি কি 800 তো হবেই। এই এত বড় বড় আমগুলো কিন্তু মানে আমার মামা বাড়িতে হয়েছে, এগুলো সমস্ত আমার মামা বাড়ি থেকে এসছে। এর আগে তোমরা দেখেছিলে আমি মামা বাড়ি গেছিলাম, কাঁচা আম নিয়ে এসেছিলাম, তো এই আমগুলোরই কাঁচাটা নিয়ে এসেছিলাম। তো এখন এগুলো এরকম পেকে গেছে, তো সেগুলোই আর কি আমার মামা এখানে নামিয়ে দিয়ে গেল স্টেশনে। সেখান থেকে আবার বাবা মা গেছিলো, কারণ কর্তামশাই গেছে কাজে, তার টাইম হবে না, সেই জন্য সে যেতে পারেনি, তো ওনারা গিয়ে নিয়ে এসছে। দেখো কত বড় বড় আম। আমার এখানটা দেখা, এখানটা একটু দেখা। মায়েরই আমার আমগুলো থেকে লেবুগুলো দেখে লাগছে। সারাদিনে গিফট রেডি করতেই তার সময় লেগে গেছে, সেই জন্য দিনের একদম শেষে চলে এসেছে বাবাকে ফাদার্স ডের গিফট দিতে। আর গিফট পেয়ে তো ওর বাবা খুবই খুশি, মানে খুশি হবে না কেন, তার মেয়ে নিজে হাতে তাকে এত সুন্দর একটা গিফট রেডি করে দিয়েছে, খুশি না হয়ে পারা যায়। তো সেটা দেখে সত্যি আমারও খুব ভালো লেগেছে, খুব সুন্দর রেখেছে। তো যাই হোক, চলো ফাদার্স ডের সাথে দিনটা এখানেই শেষ করছি।